মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় 2 নারী সহ 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 6 জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্সিগঞ্জ থেকে রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকার দিকে যাচ্ছিল। সিরাজদি খানের নিমতলা এলাকায় অ্যাম্বুলেন্সের চাকা বিকল হয়ে যায়। পরে মহাসড়কের পাশে চাকা মেরামত করার সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের আরোহীরা চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হলে সেখানে আরও 4 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পিছনে বাম চাকা বাস হয়ে যাওয়ার পরে অ্যাম্বুলেন্সটা রাস্তার উপর দাঁড়িয়ে থেকে সে যাত্রীগুলোকে পিছনে নামায় দেওয়ার পরে সে গাড়ি চাকা চেঞ্জ করতে লাগে। চেঞ্জ করার সময় পিছন দিক থেকে সে গোল্ডেন লাইন বাস এসে তাকে ধাক্কা দেয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জ থেকে এই মুহূর্তে যোগ দিয়েছেন সহকর্মী জিতু রায়। জিতু রায়, 2 নারী সহ 5 জন নিহতের খবর আমরা পাচ্ছি এই সড়ক দুর্ঘটনায়। যারা নিহত হয়েছেন তাদের পরিচয় সম্পর্কে কতটুকু জানা গেল এবং যারা আহত অবস্থায় চিকিৎসাধীন তাদের কি অবস্থা? দেখুন, যারা নিহত হয়েছেন তাদের পরিচয় পুলিশ এবং ফায়ার সার্ভিস এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি, কেননা যে অ্যাম্বুলেন্সটিতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সটি যে চাকা পরিবর্তন করেছিলেন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলিতে, সেই অবস্থানটাতে গরমের কারণে চাকাটি নষ্ট হয়ে যায়। তার পরবর্তীতেই তারা সেখানে কিন্তু চাকাটিকে পরিবর্তন করার চেষ্টা করছিলেন। আর সেই মাইক্রোবাসটিতে যারা ছিলেন, অ্যাম্বুলেন্সটিতে যারা ছিলেন, সেই অ্যাম্বুলেন্সের আরোহীরা নেমে সামনে দাঁড়িয়েছিলেন। পেছন থেকে দুপুর 1টার দিকে ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সটি গিয়ে সেই অ্যাম্বুলেন্সের যে আরোহী যারা সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন গাড়িতে উঠবেন বলে, তাদের গায়ে কিন্তু আছড়ে পড়ে এবং তার ফলশ্রুতিতে কিন্তু সেখানেই কিন্তু একেবারে ঘটনাস্থলে একজন নারী কিন্তু নিহত হন। তার পরবর্তীতে পুলিশ এবং ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়দের সহযোগিতায় কিন্তু বাকিদেরকে উদ্ধার করে গুরুতর অবস্থায় 5 জনকে কিন্তু ঢাকা মেডিকেলে পাঠানো হয়। তার মধ্য থেকে শিশুসহ আমরা এখন পর্যন্ত যেটি নিশ্চিত হতে পেরেছি 5 জন নিহত হয়েছেন এবং তার মধ্যে আরও 5 জনের অবস্থা গুরুতর রয়েছে। আর এই পরিবারটি একটি পরিবার হওয়ার কারণে বা একাধিক পরিবার কিনা সেটি এখন পর্যন্ত নিশ্চিত নয়, যেহেতু তারা মুন্সিগঞ্জের এই ঘটনাস্থলটি থেকে তারা ঢাকা মেডিকেলে চলে গেছেন এবং তাদের কারো স্বজন কিন্তু সেই ঘটনাস্থলটিতে এখন পর্যন্ত উপস্থিত নেই। তারা কিন্তু তাদের আহত বা নিহতদের সন্ধানে কিন্তু ঢাকামুখী রয়েছেন। জিতু রায়, আপনাকে ধন্যবাদ। আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। বাংলাদেশের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ, ভীতির কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে দিনাজপুরের বিরলে ইরি বোরো ধান কাটার উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, দেশের জনসংখ্যা বাড়ার বিপরীতে কমে গেছে কৃষি জমি। তবে দেশের কৃষক ও কৃষি বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমের ফলে উৎপাদন বেড়েছে। কৃষি জমি রক্ষায় নতুন আইনের কথা ভাবা হচ্ছে বলেও জানান তিনি। বলেন, সেচের দাম কমাতে হবে যাতে করে কৃষক ন্যায্য মূল্য পায়। সিলেটের গোয়াইনঘাট সীমান্তে স্থানীয়দের বাধার মুখে বিএসএফ বিজিবির যৌথ জরিপ কাজ শেষ হয়নি। সীমান্তের চুক্তি অনুযায়ী রুটিন কাজ করছিলেন বিএসএফ বিজিবির সদস্যরা। বৃহস্পতিবার সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত নলজুড়ি খাসিয়া হাওর এলাকার খেলার মাঠে 2 দেশের যৌথ জরিপ চলাকালে দেখা দেয় উত্তেজনা। পরে জরিপ কাজ শেষ না করেই ফিরতে হয়েছে বিএসএফ বিজিবিকে। বিজিবি জানায়, সকাল 10টায় রুটিন কাজ হিসাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তের পিলারের কাছে বিজিবির উপস্থিতিতে জমি জরিপের কাজ শুরু করলে স্থানীয়রা বাধা দেয়। এ সময় দেখা দেয় উত্তেজনা। প্রায় 3 ঘন্টা পর জমি জরিপের কাজ শেষ না করেই সেখান থেকে ফিরে যায় বিএসএফ ও বিজিবি। উত্তেজনাকালে বিজিবি স্থানীয়দের বুঝিয়ে সেখান থেকে ফিরিয়ে দেয়। আমাদের যে মাতৃভূমি জায়গা, আমাদের যে জায়গায় খেটেছি, আমরা হাল চাষ করেছি, ছোট থেকে বড় হয়েছে যে জায়গায়, এখনো আমরা এই জায়গায় খেলতেছি। আমাদের জান থাকতেও আমরা এক বিন্দু আমরা এই জায়গায় ছাড় দেব না। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে সিলেট থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী মঞ্জুর আহমদ। মঞ্জুর আহমদের কাছে সরাসরি চলে যাচ্ছে। মঞ্জুর, যৌথ জরিপের কাজ
ভূমি জরিপের যে কাজ, এটি তো রুটিন ওয়ার্ক, তারপরেও কেন স্থানীয়দের বাধার সম্মুখীন হতে হলো? বিজিবির পক্ষ থেকে কি বলা হচ্ছে? দেখুন, সিলেটের গোয়াইনঘাট সীমান্তে আজকে যে উত্তেজনাটা হয়েছিল সেটা হচ্ছে মূলত 1974 সালে যে বাংলাদেশ ভারতের সীমান্ত চুক্তি হয়েছিল, মুজিব ইন্দিরা চুক্তি। এই চুক্তি অনুযায়ী মূলত রুটিন কাজে বাংলাদেশের বিজিবি এবং ভারতের বিএসএফ তারা আসলে এই সীমান্তে গিয়েছিল এবং তারা জরিপ কাজ চালানোর জন্য মূলত গিয়েছিল, সার্ভে কাজটা তাদের। তখন আসলে এলাকাবাসী বাধা দিয়েছে। তারা বলেছে যে এখানে যে 1279 এবং 1280 নম্বর যে পিলারটা রয়েছে, এই পিলারটির পাশে একটি খেলার মাঠ রয়েছে, দীর্ঘদিন ধরে এটা বাংলাদেশের দখলে রয়েছে এবং এই ভূমিটি অপদখলীয় ভূমি হিসেবে পরিচিত। বিজিবি আমাদের জানিয়েছে যে এই ভারতের সাথে যে সীমান্ত চুক্তি, এই চুক্তি অনুযায়ী এই অংশটি আসলে মূলত ভারতের অংশে পড়েছে এবং ভারত আসলে এই অংশটির দখল নিতে চায়। এ কারণেই তারা মূলত এই সার্ভে কার্যক্রমটা চালাচ্ছে। স্থানীয়রা বলছেন যে তারা দীর্ঘদিন ধরে এই জমি ভোগ করে আসছেন। এখানে তারা শিশু কিশোররা এই মাঠে দীর্ঘদিন ধরে খেলাধুলা করছে। স্থানীয়রা এর আশপাশে যে জমিগুলো আছে সেগুলোতে চাষাবাদ করছে। তারা আসলে কোনো মতেই এই জমি ভারতের পক্ষে চলে যাচ্ছে সেটা তারা চান না। এ কারণেই মূলত তারা বাধা দিয়েছিলেন এবং সকাল 10টায় আসলে বিএসএফ এখানে জরিপ কাজে এসেছিল তাদের নিজস্ব সার্ভেয়ার নিয়ে। এখানে বাংলাদেশের বিজিবির পক্ষ থেকেও সার্ভেয়ার ছিল এবং তারা কিন্তু এই জরিপ কাজটা সম্পাদন করতে পারেনি। 10টা থেকে বেলা 1টা পর্যন্ত স্থানীয়রা বাধা দিয়েছে এবং এই বাধার মুখে কিন্তু জরিপ না করেই কিন্তু বিএসএফ পিছু হটেছে এবং বিজিবি যেটা বলছে যে এই যে জমিটা অপদখলীয় জমি, চুক্তি অনুযায়ী সেটা ভারতের অংশে, তারা সার্ভে অনুযায়ী যতটুকু তাদের প্রাপ্য সেটা আসলে বিজিবি তাদেরকে বুঝিয়ে দিতে চাচ্ছে, কিন্তু স্থানীয়রা এই বিষয়টি বাধা সৃষ্টি করছে। এ বিষয়ে আসলে তারা বলছে যে এখন যেহেতু স্থানীয়রা এখানে বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়েছে, এখানে বেশ কিছু লোক জড়ো হয়েছে যে সীমান্তের ওপারে আসলে ভারতীয় যে স্থানীয় বাসিন্দা তারাও কিন্তু এখানে একটা জড়ো হতে যাচ্ছিলেন। তো একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল এবং ওই পরিস্থিতি এড়াতেই মূলত তারা আসলে বাংলাদেশের মানুষকে বুঝিয়ে তারা সীমান্ত থেকে সরিয়ে নিয়েছেন এবং দুপুর 1টার দিকে আসলে এই উত্তেজনা নিরসন হয়েছে। এখন বিজিবি যেটা বলছে যে বিষয়টা আসলে বিজিবি বিএসএফ এর সাথে যৌথ বৈঠক করে আসলে তারা নির্ধারণ করবে কিভাবে এই অপদখলীয় ভূমি আসলে যে এই ভূমির মালিক, সেই এই ভূমির মালিককে তাকে বুঝিয়ে দেওয়ার জন্য তারা যতটুকু আইনগতভাবে যতটুকু সহায়তা করা দরকার সেগুলো তারা বিজিবিকে করবে এবং বিএসএফ এর সাথে তারা আলোচনা করবে এই বিষয়টা নিয়ে। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর আহমদ। মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করা হবে আগামী 12 মে। দুপুরে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই আদেশ দেন। এর আগে মামলার সব আসামিকে আদালতে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে সাক্ষীদের দেয়া অভিযোগ শোনালে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন, তবে তাদের সপক্ষে কোনো সাক্ষী না থাকায় আগামী 12 মে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করে আদালত। এ মামলায় 13 এপ্রিল চার্জশিট দাখিল করে পুলিশ। পরে 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ। আসামিদেরকে পরীক্ষা করা হয়েছে। আসামি পরীক্ষা অন্তে তারা নিজেদেরকে নির্দোষ দাবি করেছেন এবং আমরা জিজ্ঞাসাবাদ করেছি রাষ্ট্রের পক্ষ থেকে তিনি ছাপাই সাক্ষী দিবেন কিনা আসামিরা। তিনারা বলেছেন যে না, আমরা কোনো ছাপাই সাক্ষী প্রদান করব না। দেশের বিভিন্ন স্থানে সিলিন্ডার গ্যাস মজুদ ও বিক্রি হচ্ছে নিয়ম নীতির তোয়াক্কা না করে। বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না অগ্নি নির্বাপন সহ কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা। নেওয়া হয় না সিলিন্ডার গ্যাস বিক্রির অনুমোদনও। হাটে বাজারে পাড়া মহল্লায় প্রকাশ্যেই চলছে ঝুঁকিপূর্ণ বেচাকেনা। সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে এমন কয়েক শতাধিক গোডাউন রয়েছে যেখান থেকে পাড়া মহল্লার বিভিন্ন দোকানে এলপি গ্যাস সিলিন্ডার পাইকারিতে বিক্রি করা হয়। পরে খুচরা দোকান থেকে কেনেন ভোক্তারা। তবে সিলিন্ডার মজুদে রাখা হয়নি কোনো নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া ক্রেতা বিক্রেতারা সিলিন্ডারের মান সম্পর্কেও সচেতন নন। গ্যাসের বোতল আমরা রাখি ঝুঁকিপূর্ণ কিনা, কোম্পানি তো ওই সম্বন্ধে কোনো কিছু আমাদেরকে বলেও না, কোনো কিছু গায়ে লেখাও নাই। এটা নতুন কিংবা পুরাতন দেখে আমরা এটা বুঝি যে পুরাতনটা হচ্ছে ঝুঁকিপূর্ণ বেশি, নতুনটা হচ্ছে ঝুঁকিপূর্ণ না। টাঙ্গাইলে চায়ের দোকান, মুদি দোকান, হার্ডওয়্যারের দোকান সহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে সিলিন্ডার গ্যাস বিক্রি হলেও বেশিরভাগেরই নেই অনুমোদন। অনেক খুচরা বিক্রেতা এলপি গ্যাস ও পেট্রোল বিক্রির নিয়মকানুন জানেন না। অনেকে জানলেও ঝামেলার ভয়ে এড়িয়ে যান। কোম্পানির থেকে যদি কিছু করে দেয় তাহলে সে আমরা করতে পারবো, নাহলে আমগুলি করার কিছুই না, নাহলে বাদ দিয়ে দেন ব্যবসা। একই অবস্থা লালমনিরহাট, বগুড়া সহ দেশের বিভিন্ন এলাকায়। ফায়ার সার্ভিস বলছে ঝুঁকি এড়াতে গ্যাস প্রতিষ্ঠানের বিক্রয় বিতরণ বিভাগ, বিস্ফোরক পরিদপ্তর সহ বিভিন্ন সংস্থার তদারকি বাড়ানো উচিত। কঠোরভাবে এটাকে মনিটরিং করে না নিয়ে আসা যায় তাহলে হয়তো ভবিষ্যতে এখান থেকে
আরও বেশি লোকজনের ঝুঁকির যে দিকটা এটা হয়তো বেড়ে যাবে। তবে অনুমোদনহীন সিলিন্ডার বিক্রি বন্ধে অভিযান চালানোর পাশাপাশি সচেতনতা বাড়াতে নিয়মিত কার্যক্রম চালানোর দাবি প্রশাসনের। ডিলারশিপ থেকে অন্য কোনো জায়গায় বিক্রি করার কোনো ধরনের বৈধ কোনো আইনগত সুযোগ নেই। এর বাইরে কাউকে বিক্রি করতে পেলে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং ভবিষ্যতে নিব। ঝুঁকি এড়াতে আইনের কঠোর প্রয়োগের দাবি সংশ্লিষ্টদের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এলপি গ্যাসের পরিবহন মজুদ ও বিক্রিতে অবৈধ ক্রস ফিলিং বন্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। ঝুঁকিপূর্ণ এ কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলার আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়। তবে এই অবৈধ ব্যবসা বন্ধের জন্য সরকারের নজরদারি বাড়ানোর দিকেই জোর দিচ্ছেন বিশ্লেষকরা। এলপিজি গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন ও বিস্ফোরণে প্রাণনাশ, এমনকি গোটা পরিবার নিশ্চিহ্ন হওয়ার মতো দুর্ঘটনা এখন হরহমেশাই ঘটছে। নিয়ম অনুযায়ী এলপিজি সিলিন্ডার ভরার জন্য উপযুক্ত অবকাঠামো ছাড়াও বিস্ফোরক অধিদপ্তর সহ বেশ কিছু সংস্থার লাইসেন্স এবং নির্দিষ্ট কিছু শর্ত মানা বাধ্যতামূলক। কিন্তু নাম সর্বস্ত কিছু প্রতিষ্ঠান সেটা না করে মূল অপারেটর থেকে বড় সিলিন্ডার কিংবা ট্যাঙ্কে এলপিজি কিনে নিজেরাই গোপনে ছোট বড় সিলিন্ডারে ভরছে অবৈধভাবে, যা ক্রস ফিলিং নামে পরিচিত। এভাবে এলপিজির অবৈধ ক্রস ফিলিং এখন অসহনীয় মাত্রায় চলে গেছে। একই সঙ্গে বাড়ছে দুর্ঘটনাও, বলছেন ব্যবসায়ীরা। এই ছত্রছায়া থেকে যদি এখান থেকে না বেরোনো যায় তাহলে কিন্তু সরকার ট্যাক্স পাবেন না, সরকার এক্সচেকারে টাকা জমা হবে না। প্লাস একটা সবচেয়ে বড় ভয়াবহ জিনিসটা, সেটা যদি কোনোদিন কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু এটা মানে সেই অঞ্চলে একটা বড় বিপদ ডেকে আনবে। আর ঝুঁকিপূর্ণ এই ব্যবসা বন্ধের জন্য সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ গবেষকদের। এনজিও সেক্টরকে ব্যবহার করে এই জিনিসগুলোর ক্ষেত্রে যে অবৈধ যে সমস্ত কার্যক্রম রয়েছে, যেমন সিএনজি স্টেশন থেকে ভর্তি করা, কেটে বিক্রি করা, এই ধরনের জায়গাগুলো পরিপালনের জন্য সচেতনতা বৃদ্ধি এবং একই সাথে পরিপালনের জায়গাগুলোতে সার্ভিস ডেলিভারি বা এগুলো মনিটরিং এজেন্সি কিছু সৃষ্টি করে এই জিনিসগুলোর ক্ষেত্রে সচেতনতা এবং কার্যক্রমের উন্নতি করা দরকার। খাত বিশেষজ্ঞরা জানান, ক্রস ফিলিং ও গ্যাস চুরির মাধ্যমে ক্রেতা ঠকানোর পাশাপাশি হাতছাড়া হচ্ছে সরকারি আয়। এই নিয়ে এলপিজি অপারেটরদের পক্ষ থেকে গত ফেব্রুয়ারিতে লিখিত অভিযোগ দেওয়ার পর নড়েচড়ে বসে সরকার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণে শিক্ষার্থীদের চলমান দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষকদের একটি অংশ। আন্দোলনের চতুর্থ দিনে ছাত্র শিক্ষক সংহতি সমাবেশে তারা একাত্মতা প্রকাশ করেন। বেলা 11:30টায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থানে এসব কর্মসূচি ও সমাবেশ করে শিক্ষার্থীরা। পরে আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে যোগ দেন বিভিন্ন বিভাগের শিক্ষকরা। একাত্মতা প্রকাশ করে শিক্ষকরা বলেন, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছেন। তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করার কথা জানান তারা। শিক্ষার্থীদের অভিযোগ, বিভিন্ন সময়ে দফায় দফায় দাবি তুললেও কোনো দাবি বাস্তবায়ন হয়নি। তাই যত দ্রুত সময়ের মধ্যে বর্তমান ভিসিকে অপসারণ করে নতুন ভিসি নিয়োগের দাবি তাদের। পরে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের সামনের সড়ক ও ক্যাম্পাস পরিদর্শন করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। শিক্ষার্থীরা এক দফা দাবিতে উপনীত হয়েছে এবং আমাদের এখনকার একটাই দাবি, এই যে ভিসি আছে তাকে অপসারণ করতে হবে। আজকের এই কর্মসূচির মধ্যে দিয়ে আপনাদের জানাইতে চাই যে এই ভিসির এই বিশ্ববিদ্যালয়ে থাকার আর কোনো নৈতিক কোনো যোগ্যতা বা নৈতিক কোনো দায়িত্বই নাই। আমাদের শিক্ষকরা আমাদের এই ছাত্রদের যে এক দফা দাবি তার পক্ষে এসে সহমত প্রদান করেছেন। আমরা এখন থেকে আমাদের এই ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করেছি। পঞ্চম দিনের মতো একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। ক্লাসে যোগদান নেই শিক্ষকরা। শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার সহ 5 দফা দাবিতে 7 দিনের আলটিমেটাম দিয়ে একাডেমিক কার্যক্রম থেকে বিরত রয়েছেন শিক্ষকরা। এদিকে সংকট নিরসনে নবনিযুক্ত উপাচার্য শিক্ষকদের সঙ্গে সভা করলেও সমস্যার কোনো সমাধান হয়নি। অপরদিকে শিক্ষকদের কাছে সাধারণ ক্ষমা চেয়ে খোলা চিঠি দিয়েছেন শিক্ষার্থীরা। নিয়মিত ক্লাস না হওয়ায় সেশন জটের শঙ্কা তাদের। তদন্ত কমিটির আন্ডারে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার প্রক্রিয়া হোক, কিন্তু এটা অবশ্যই ক্লাস পরীক্ষা চালু করার পাশাপাশি হোক, প্যারালালি চলুক। এর ফলে আমাদের যে সেশন জট হওয়ার সম্ভাবনা রয়েছে বা আমরা পিছায় পড়ার যে সম্ভাবনা রয়েছে এটা থাকবে না।
কর্মসংস্থান বাড়াতে স্বনামধন্য বিদেশি প্রতিষ্ঠানের বিনিয়োগ আকর্ষণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সকালে চট্টগ্রাম বন্দরের লালদিয়াচর ও বে টার্মিনাল প্রকল্প পরিদর্শনের পর সাংবাদিকদের এসব কথা জানান তিনি। বলেন, বিশ্বে বিখ্যাত যেসব প্রতিষ্ঠান বন্দর পরিচালনা করছে তাদের নিয়ে আসা হচ্ছে বাংলাদেশে। লালদিয়াচরে কাজ করবে বিশ্ববিখ্যাত বন্দর অপারেটর নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান এপিএম টার্মিনাল। প্রতি বছর বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসে 6 থেকে 7 মিলিয়ন। সেখানে প্রতিষ্ঠানটি একাই বিনিয়োগ করবে $800 মিলিয়ন। এছাড়া বে টার্মিনালে বিনিয়োগে এগিয়ে এসেছে বিশ্বব্যাংক, দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড, সিঙ্গাপুর পোর্ট অথরিটি, পিএসএ। ভবিষ্যতে বাংলাদেশকে গ্লোবাল ফ্যাক্টরিতে পরিণত করতে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। ওয়ার্ল্ডের যারা টপ পোর্ট অপারেটর তাদেরকে আনার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যেহেতু আমাদের ল্যান্ড লিমিটেড, আমাদের ক্যাপাসিটি লিমিটেড, সেই লিমিটেড ক্যাপাসিটিকে যাতে আমরা বেস্ট ইউটিলাইজ করতে পারি। সাভারে মেয়ের বিরুদ্ধে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেয়ে জান্নাত জাহান শিফা নিজেই 999-এ ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। বুধবার রাতে পৌর এলাকার মজিদপুরের কাঁঠালবাগান মহল্লায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, খবর পেয়ে কাঁঠালবাগান মহল্লায় গিয়ে 5ম তলার ফ্ল্যাট থেকে আব্দুস সাত্তারের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে শিফাকে আটক করে থানায় আনে পুলিশ। তখন শিফা বলে যে তার বাবা তাকে শারীরিকভাবে অ্যাবিউজ করত, তো এর ফলে সে তার বাবার উপরে অত্যাচারিত হয়ে সে তাকে নির্মমভাবে খুন করেছে। প্রথমে খুন গোপালগঞ্জের কোটালীপাড়ার পারকোনা মহাশ্মশানে এএসপি পলাশের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। র্যাব 6-এর পক্ষ থেকে পলাশকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এর আগে সকাল 9:30টায় সিনিয়র এএসপি পলাশ সাহার মরদেহ গ্রামের বাড়ি কোটালীপাড়ার তারাশিতে পৌঁছায়। কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। চট্টগ্রামের চাঁদগাঁও ক্যাম্পের 3য় তলা থেকে এএসপি পলাশ সাহার মরদেহ উদ্ধার করা হয়। ফরিদপুর বিসিক শিল্পনগরীর 40টি প্রতিষ্ঠানের মধ্যে 33টি ডালের মিল। নানা অব্যবস্থাপনায় এসব কারখানা চলছে ধুঁকে ধুঁকে। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। কর্মকর্তাদের দাবি, বন্ধ প্রতিষ্ঠানগুলোর প্লট হস্তান্তর না করায় নতুন উদ্যোক্তার সুযোগ পাচ্ছেন না। 38 বছরেও শিল্পনগরীতে কাজের সুযোগ না হওয়ায় হতাশ স্থানীয়রা। 1987 সালে ফরিদপুরের কানাইপুরে 15 একর জমিতে গড়ে ওঠে বিসিক শিল্পনগরী। এ, বি ও এস এই 3 ক্যাটাগরিতে 106 প্লট বরাদ্দ পায় 40টি প্রতিষ্ঠান, যার মধ্যে 33টি ডালের চাতাল ও মিল। তবে বর্জ্য ব্যবস্থাপনার বেহাল দশা, পানির সরবরাহ না থাকা সহ নানা কারণে বেশিরভাগ মিল চলছে ধুঁকে ধুঁকে। পাট ও পাটজাত পণ্য উৎপাদন প্রতিষ্ঠান এবং রাসায়নিক কারখানাটি বন্ধ দীর্ঘদিন ধরে। আমরা সার্ভিস চার্জ, ট্যাক্স, খাজনা, ভ্যাট সব কিছু দিতেছি, আমাদের 10 টাকাও এর উপকার দিতেছে। গার্মেন্টস ফ্যাক্টরি থাকলে হয়তো আমাদের কার্টনটা আর একটু ডেভেলপ হইতো, আর একটু ভালো চলতো, আমাদের লোকও আর একটু বাড়তো। আমরা 10-12 জন লোক কাজ করতেছি, এখন কোনো রকম আর কি চলতেছে। শুরুতে 2000-এর বেশি কর্মসংস্থানের সুযোগ থাকলেও বর্তমানে 300 লোকেরও কাজের সুযোগ নেই চালু থাকা প্রতিষ্ঠানে। তাই কর্মসংস্থান সৃষ্টিতে মাঝারি ও ভারী কারখানা স্থাপনের দাবি স্থানীয়দের। উন্নত কোনো লক্ষণ নাই, এই খালি দেখা গেছে যে মিল ওই 2 মাস চলে আর 2 মাস বলে কোনো একটা নতুন মিল হইতেছে না। আমাদের এই ফরিদপুরের মধ্যে সবচাইতে বেশি শিল্প এলাকা কানাইপুর, সেইখানেই গড়ে উঠছে এই বিসিক। আমরা এর কোনো সুফল কোনো জনগণের কাছে পৌঁছাইছে বলে আমার জানা নাই। শুরুতে ভালো উদ্যোক্তা না পাওয়ায় ডালের মিলের প্লট বরাদ্দ দেওয়া হয় জানিয়ে কর্মকর্তারা বলছেন, কেউ শর্ত না মানলে প্লট বাতিলের নোটিশ দেওয়া হচ্ছে। নতুন উদ্যোক্তাদের টানতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগও। কোনো বাতিল অবস্থায় কিছু প্লট আছে যেগুলো হচ্ছে তাদের কারখানা চালু না থাকার কারণে আমরা বন্ধ করে দিয়েছি, এবং সেগুলো আমরা নতুনভাবে নতুন যে উদ্যোক্তারা আসছে, যদি তারা আসে সম্ভাবনা উদ্যোগ থাকে তাদের মধ্যে আমরা বরাদ্দ দেব। বর্তমানে শিল্পনগরীতে কয়েকটি ডালের মিল, 2টি কেমিক্যাল কারখানা এবং 1টি করে ফিশিং কোল্ড স্টোর, কাগজের কার্টন তৈরি কারখানা ও ময়দার মিল চালু রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কবিগুরুর 164তম জন্মজয়ন্তীর মূল আয়োজন কুষ্টিয়ার শিলাইদহে। 4 বছর পর সরকারিভাবে রবীন্দ্র জয়ন্তীর উদযাপনে দেশের বিভিন্ন জেলার মানুষ ভিড় করেছেন কুঠিবাড়ির আয়োজনে।
3 দিনব্যাপী কর্মসূচি চলছে রবীন্দ্র স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুর ও নওগাঁর পতিসরেও। রবীন্দ্রপ্রেমীদের পদচারণায় মুখর কুষ্টিয়ার শিলাইদহ। কবিগুরুর ১৬৪তম জন্মবার্ষিকীর উদযাপন চলছে তাঁর স্মৃতিধন্য কুঠিবাড়ি প্রাঙ্গণে। উৎসবে সারা দেশ থেকে আসা শিল্পীরা গান, নাচ, আবৃত্তি ও নাটক পরিবেশন করেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে 3 দিনব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। উৎসবের পাশাপাশি কুঠিবাড়ি চত্বরে চলছে গ্রামীণ মেলাও। এই অনুষ্ঠান উপভোগের মধ্য দিয়ে আমি এই শিলাইদহের কুঠিবাড়িকে এবং যেন রবীন্দ্রনাথকেই খুব কাছ থেকে দেখছি এবং উপলব্ধি করছি। জাতীয় পর্যায়ে এটা পালন হচ্ছে, যার ফলে এইটা আরো ভিন্ন মাত্রা যোগ করেছে। উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুরেও চলছে রবীন্দ্র জয়ন্তীর আয়োজন। উপস্থাপন করা হচ্ছে কবিগুরুর সাহিত্যকর্ম। ভক্তদের আশা তার চেতনা ছড়িয়ে পড়ুক নতুন প্রজন্মের মাঝেও। অনেক ভালো লাগছে, আমরা নাচ, গান, আবৃত্তি অনেক কিছুই উপস্থাপনা করছি। প্রতি বছরই শাহজাদপুরের মানুষ রবীন্দ্রপ্রেমী মানুষ, এভাবেই আমরা রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তীটাকে বড় পরিসরে পালন করে থাকি। এই বছরও সেইভাবেই 3 দিন ব্যাপী আয়োজন মালা করা হয়েছে। নওগাঁর পতিসরেও জমজমাট আয়োজন কবিগুরুর জন্মদিন উদযাপনে। 3 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও চলছে গ্রামীণ মেলা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে এবার নওগাঁর পতিসর ও সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। তাদের কাছ থেকে জানবো এই রবীন্দ্র জয়ন্তী উদযাপনের সর্বশেষ খবরাখবর। শুরুতেই চলে যাচ্ছি পতিসরে, সেখান থেকে আছেন সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেকুল ইসলাম, 3 দিন ব্যাপী আয়োজনে আজ কি ধরনের আয়োজন চলছে সেখানে এবং জনসমাগম কেমন চোখে পড়ছে? আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কবিগুরুর নিজস্ব জমিদারি পতিসর কাচারি বাড়ির সামনে। আপনি দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে হাজারো মানুষের রবীন্দ্র ভক্তের পদচারণায় এই জনপদ কিন্তু এখন মুখরিত। আপনি জেনে থাকবেন যে এখানে বিকেল 3টায় কর্মসূচির উদ্বোধন করার কথা থাকলেও এখন প্রায় 4:30 বাজে, এখনো কিন্তু কর্মসূচির উদ্বোধন করা হয়নি। প্রখর রৌদ্র এবং ভাবসা গরমের মধ্যে এখানে যারা রবীন্দ্র ভক্ত এবং বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এসেছেন তারা গরমে কিন্তু প্রচন্ড কষ্ট পেলেও শুধুমাত্র অনুষ্ঠানের জন্য, এই অনুষ্ঠানের নাচ, গান, আবৃত্তি, গ্রামীণ যে রবীন্দ্র মেলা, এগুলো উপভোগ করার জন্য কিন্তু তারা এই কষ্ট সহ্য করছেন। কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি যে দর্শনার্থীরা অনেকটা হলেও কিন্তু ক্ষুব্ধ যে যেখানে 3টার সময় দেওয়া আছে সেখানে এখনো 4:30 বাজে, এখন পর্যন্ত আয়োজকরা কেন অনুষ্ঠান শুরু করছে না, এ নিয়ে কিন্তু একটি প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। আরেকটা তথ্য আপনাকে জানাবো, কথা হয়েছে এত 1.5 ঘন্টার উপরে বিলম্ব হওয়ার কি কারণ? এখানে জমিদারি এখানে আমরা যেটি জেনেছি যে জেলা প্রশাসক আপনার ভিন্ন একটি কর্মসূচিতে থাকার কারণে এখন পর্যন্ত উনি পতিসরে আসেন নাই এবং যে কারণে কিন্তু অনুষ্ঠানটি কিন্তু মানে শুরু করা যাচ্ছে না বলে এখানকার যারা স্থানীয় আয়োজক তারা কিন্তু সেটি আমাদেরকে জানাচ্ছেন। এক তথ্য আপনাকে জানাবো যে এখানে কবিগুরু তার নিজস্ব জমিদারিতে এখানে শুধুমাত্র যে জমিদারি পরিচালনা করেছে এমনটি নন, তিনি কিন্তু এখানকার হতদরিদ্র প্রজাদের উন্নয়নে, আপনার ধরেন এখানকার স্বাস্থ্যসেবার উন্নয়নে, দাতব্য চিকিৎসালয়, এখানকার কৃষি উন্নয়নে, এখানে কৃষি ব্যাংক এবং এখানে আপনার সমবায় ব্যাংক, এছাড়া এখানকার কালের আপনার যে কলেজ লাঙ্গল সেটি কিন্তু নিয়ে এসেছিলেন তার নোবেল প্রাইজের টাকা দিয়ে। এছাড়া তিনি যখন এখান থেকে চলে যান, অর্থাৎ উনি কিন্তু প্রথম এসেছিলেন 1931 সালে আর 1991 সালে, আর উনি যখন এখান থেকে চলে যান আপনার 1931 সালে, তিনি কিন্তু যাবার প্রাককালে তার যে আপনি আমাদের সাথেই থাকুন একই বিষয়ে জানতে। এবারে চলে যাচ্ছি সিরাজগঞ্জের শাহজাদপুরে, সেখান থেকে আছেন সহকর্মী দিলীপ গৌড়। দিলীপ গৌড়, কিছুক্ষণ আগেও আপনার সাথে কথা হচ্ছিল, জমজমাট আয়োজন চলছে সিরাজগঞ্জের শাহজাদপুরে। এই মুহূর্তে কি ধরনের আয়োজন সেখানে চলছে? ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপুরের কাছারি বাড়িতে এখানে যে 3 দিন ব্যাপী রবীন্দ্র জন্ম উৎসব সেটি কিন্তু সকালবেলা উদ্বোধন হয়েছে। সকাল উদ্বোধনী অনুষ্ঠানে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা শিল্পকলা একাডেমি তাদের পরিবেশনা করেছে। এখন বিকেল 4টা থেকে শুরু হয়েছে শাহজাদপুরে বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী যারা আছে তাদের পরিবেশনা। এখন এখানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছেন, এরপরে আছে গীতি আলেখ্য, এরপরে নৃত্যানুষ্ঠান এবং আবৃত্তি অনুষ্ঠান এবং সর্বশেষ শাহজাদপুর রবীন্দ্র থিয়েটারের পরিবেশনায় নাটক মঞ্চায়িত হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক। তো
তো আসলে মূলত 3 দিন ব্যাপী যে অনুষ্ঠানমালা জেলা প্রশাসনের আয়োজনে এবং সার্বিক সহযোগিতা রয়েছেন উপজেলা প্রশাসন শাহজাদপুর। তো আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু রবীন্দ্র ভক্তদের পদচারণায় মুখরিত এই অঙ্গন এবং বিভিন্ন অঞ্চল থেকে যারা সাংস্কৃতিক প্রেমী আছে এবং রবীন্দ্র প্রেমী আছে তারাও কিন্তু এসেছে এই অনুষ্ঠান উপভোগ করার জন্য। পাশাপাশি এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতে ব্যবহৃত যে জিনিসপত্র আছে জাদুঘরটি, সে জাদুঘর কিন্তু আজকে সকলের জন্য উন্মুক্ত রয়েছে। আমরা দেখছি যে উৎসুক যারা দর্শনার্থী যারা বিভিন্ন জেলা থেকে এসেছে তারা কিন্তু সেই শাহজাদপুরের রবীন্দ্রনাথ ঠাকুরের যে ব্যবহৃত তৈজসপত্র এবং আসবাবপত্র সেইগুলো দেখছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে যাতে উৎসবমুখর পরিবেশ এখানে এই রবীন্দ্র জন্ম উৎসব সেই জন্য সর্বোচ্চ তারা ব্যবস্থা করেছেন। এখানে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন জেলা থেকে শিল্পীবৃন্দ আসবেন এবং ঢাকা থেকে যারা জাতীয় পর্যায়ে টেলিভিশন এবং বেতারে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে তারাও কিন্তু এখানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবে। এক কথা বলতে গেলে যে পুরা এই শাহজাদপুর এলাকায় কিন্তু একটি উৎসবের আমেজ বিরাজ করছে। কবিগুরু এখানে শাহজাদপুরে এই যে তাল গাছটি পাশে আমি দাঁড়িয়েছি তাল গাছের পাশে দাঁড়িয়ে বসেই কিন্তু অনেক সাহিত্য কর্ম রচনা করেছে এবং তার একটি কিন্তু স্মৃতিফলকে এখানে তৈরি করেছে সপ্তবর্ণ নামে একটি স্কুল। তো আসলে মোট কথা বলতে গেলে প্রথম দিনে যে উৎসবমুখর পরিবেশ সেই উৎসবমুখর পরিবেশ কিন্তু আমরা রবীন্দ্র কাছারি বাড়িতে দেখতে পেরেছি। জানাচ্ছিলেন সহকর্মী দিলীপ গৌড় ও সাদিকুল ইসলাম। সরকারি উদ্যোগের অভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত অনেক নিদর্শন অবহেলায় পড়ে আছে। এতে ক্ষোভ জানিয়েছেন রবীন্দ্রপ্রেমীরা। সব স্থাপনা দ্রুত সংরক্ষণের দাবি তাদের। প্রত্নতত্ত্ব অধিদপ্তর জানিয়েছে কবিগুরুর স্মৃতি সংরক্ষণে পদক্ষেপ নেওয়া হয়েছে। খুলনার ফুলতলা ও পিঠাভোগ, কুষ্টিয়ার শিলাইদহ, সিরাজগঞ্জের শাহজাদপুর ও নওগাঁর পতিশরে নিজ কাছারি বাড়িতে রবীন্দ্রনাথ আসেন বেশ কয়েকবার। সাহিত্য চর্চার পাশাপাশি জমিদারি দেখভাল করেছেন। এসব জায়গায় এখনো টিকে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত নিদর্শন। সেগুলোর অনেকটাই বেহাত হতে চলেছে, অনেকগুলো পড়ে আছে অযত্নে। অনেক নিদর্শন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তরের চেষ্টাও ব্যর্থ হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ রবীন্দ্র স্মৃতি আছে যেগুলো আমি বারবার তৎকালীন আর্কিওলজি ডিপার্টমেন্টের আঞ্চলিক পরিচালককে বলা সত্ত্বেও তিনি গুরুত্ব দেননি। 1905 সালে নওগাঁর পতিশরে একটি মাইনর স্কুল প্রতিষ্ঠা করা হয়। ওই স্কুলের একটি কক্ষে ব্যক্তি উদ্যোগে জাদুঘর করা হয়েছে, রাখা হয়েছে রবীন্দ্রনাথের বেশ কিছু নিদর্শন, কিন্তু সবখানেই অবহেলার ছাপ। এগুলো তো হাজার হাজার বছর ধরে সংরক্ষণ করে রাখা উচিত, আমাদের পরে যারা আসবে তাদেরও তো দেখা উচিত। রবীন্দ্রনাথ ঠাকুরের এই স্মৃতিগুলোকে আরো মজবুত করে রাখতে হবে যেন এটি সবার মাঝে চিরস্থায়ী হয়ে থাকতে পারে। কুষ্টিয়াতেও নষ্ট হচ্ছে কবির স্মৃতি বিজড়িত নিদর্শন, তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বলছে সংরক্ষণে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এই নিদর্শনগুলো সংগ্রহ করার পাশাপাশি আমরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রশাসনিকভাবে বা স্থানীয়ভাবে যোগাযোগ করে নিদর্শনগুলো সংগ্রহ করার জন্য, এবং ভবিষ্যতে আরও কোনো নিদর্শন যদি কারো কাছে থেকে থাকে সেগুলো প্রত্নতত্ত্বকে তার স্মৃতিবিজড়িত স্থানগুলোতে প্রদর্শনীর জন্য আমাদেরকে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান তিনি। প্রথম নওগাঁর পতিশরে আসেন 1891 সালে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নওগাঁ। প্রায় 1 বছর আগে উদ্বোধনের কথা থাকলেও এখনো আলোর মুখ দেখেনি চট্টগ্রাম চিড়িয়াখানায় বার্ডস পার্ক। স্বৈরাচার পতনের পর নির্মাণ কর্মীদের ওপর কয়েক দফা হামলার জেরে থমকে যায় কাজ। অভিযোগ উঠেছে পার্কটির প্রায় 10 একর জায়গা দখলের চক্রান্ত করছেন প্রভাবশালীরা। এদিকে দখল করা কিছু জায়গা উদ্ধার হয়েছে এবং দ্রুত পার্কটি খুলে দেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে 66 প্রজাতির 520টি প্রাণী রয়েছে। এর মধ্যে 18টি বাঘ ও 2টি সিংহ। এছাড়া কুমির, জলহস্তী সহ অন্যান্য প্রাণী দেখতে প্রতিদিন ভিড় করেন দর্শনার্থীরা। মোটামুটি এখানে হরিণ, অজগর সাপ, রয়্যাল বেঙ্গল টাইগার দেখা হলো। বাচ্চাদের জন্য অনেক কিছু আছে এখানে, আর দেখার মতো। চিড়িয়াখানা আসলে বাচ্চাদের জ্ঞানও সমৃদ্ধ বাড়ে। চিড়িয়াখানায় আরও বৈচিত্র্য আনতে কয়েক বছর আগে বার্ডস পার্ক করার উদ্যোগ নেওয়া হয়, যেখানে ফ্ল্যামিঙ্গো, ম্যাকাও, পেলিকেন সহ নানা প্রজাতির পাখি থাকবে। গেল বছরের মে মাসে পার্কটির কাজ শুরু হয়। আগস্টে সবার জন্য খুলে দেওয়ার কথা ছিল, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর হামলা চালিয়ে ভেঙে দেয়া হয় সীমানা প্রাচীর।
অভিযোগ উঠেছে শত কোটি টাকা মূল্যের 10 একর জমি দখলে নেয়ার চেষ্টা করছে প্রভাবশালীরা। নতুন করে যখন কাজ বাউন্ডারি কাজ চলতেছিল তখন দুষ্কৃতকারীরা কেউ বাধার চেষ্টা করছে। পরে সেখানে আমাদের একজন দুজন লেবার ছিল, তারা একটু আহত হয়েছে। তবে দখলদারদের কবল থেকে বেশ কিছু জায়গা উদ্ধার হয়েছে বলে দাবি জেলা প্রশাসকের। দ্রুত কাজ শেষ করে পার্কটি উন্মুক্ত করার আশ্বাস তার। কিছু দুষ্কৃতকারীরা ভেঙেছিল, এটা দখলে নিয়েছিল। পরবর্তীতে আমরা প্রায় 10-15 দিন আগে এটা পুনরায় দখলে নিয়েছি এবং ওখানে আমাদের একটা রোড হবে আর আমরা একটা বার্ড রিভিয়ার করব। নতুন প্রাণী কিছু আনবো, যেমন হাতি আনবো, জিরাফ আনবো, এরকম আমাদের কিছু প্ল্যান আছে। দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে বিদেশ থেকে নানা ধরনের বন্য প্রাণী আনার কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। সকাল থেকে সারাদিনই থাকছে তীব্র রোদের তাপ ও গরম। দুপুর 12টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 36.2 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড গরমে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে আসতে পারছেন না। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, চলমান পরিস্থিতি অনুযায়ী চুয়াডাঙ্গার তাপমাত্রা মাঝারি তাপপ্রবাহের আওতায় যেতে পারে। আগামী 13 মে পর্যন্ত তাপমাত্রা বেশি থাকবে, তারপর বৃষ্টি হতে পারে। লক্ষ্মীপুরের রায়পুরে স্ত্রীর শরীরে আগুন দিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন স্বামী নুরুল আলম। পরে দুজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বেলা 11টার দিকে উপজেলার কানিবগাচর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় 3 বছর আগে রহিমা বেগমকে বিয়ে করেন নুরুল আলম। বিয়ের পর থেকে তাদের মধ্যে কলহ চলে আসছিল। সম্প্রতি রহিমা বেগম অন্য যুবকের সাথে সম্পর্কে জড়ান। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত। এর জেরে আজ কথা কাটাকাটির এক পর্যায়ে নুরুল আলম রহিমা বেগমের শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। ফেনীতে দলীয় পরিচয় ও প্রভাব খাটিয়ে জেলেদের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এতে নদীতে মাছ ধরা বন্ধ রেখে আতঙ্কে দিন পার করছেন জেলেরা। নদীতে জাল ফেলে দীর্ঘদিন ধরে মাছ ধরেন সদর উপজেলার জেলে কালিমিয়া ও তার দল। গত সপ্তাহে সেখানে বিনামূল্যে মাছ নিতে যান এলাকার শাহ আলম ও সোহেল। এ সময় মাছ দিতে অস্বীকৃতি জানায় জেলেরা। এর জেরে নদীতে মাছ ধরার জন্য 50,000 টাকা চাঁদা দাবি করেন তারা। টাকা না দেয়ায় গত শুক্রবার তাদের জাল কেটে ফেলে তারা। রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে এসব অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। নাটোর জেলায় নিরাপদ আম ও লিচু আহরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ সংক্রান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10:30টার দিকে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চলতি মৌসুমে নাটোরে 15 মে থেকে আম সংগ্রহ শুরু হবে, চলবে 10 আগস্ট পর্যন্ত। লিচু সংগ্রহ শুরু হবে 25 মে। নির্ধারিত সময়ের আগে অপরিপক্ক ফল কেউ আহরণ, সংরক্ষণ এবং বাজারজাত করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। অপরিপক্ক ফল বাজারে আসুক, এটা আমরা চাই না। তাহলে কেন আমরা অপরিপক্ক ফলটা বাজারে নিয়ে আসবো বা মেডিসিন দিয়ে পাকানো ফল আমি খাওয়াবো? আমার হেলথ কন্ডিশন খারাপ হবে। শেষ করছি আজকে সমগ্র বাংলাদেশ। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।